এবারের বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি হ্রাস, ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। এই বাস্তবতা নিয়ে আমরা এই নিয়ে আরও বিশ্লেষণে যেতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন এনবিআরের সাবেক সদস্য আলী আহমদ এবং অর্থনীতিবিদ অধ্যাপক রুমানা হক। প্রথমে আমরা আলোচনা করব রুমানা হকের সাথে। অধ্যাপক রুমানা হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের বাজেট নিয়ে বিশেষ আয়োজনে। প্রথমে জানতে চাই, এই যে নতুন কর্মসংস্থান সৃষ্টি বা মূল্যস্ফীতি হ্রাস, এগুলোকে গুরুত্ব দিয়ে এবারের বাজেটের দিকটা সেদিকে গুরুত্ব পাচ্ছে, কি মনে করেন, কি মনে হয় কি আসতে যাচ্ছে সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ। আমরা তো দেখছি বিগত অনেক দিন ধরেই যে আমাদের মূল্যস্ফীতি একটি সমস্যা তৈরি করেছে এবং এই মূল্যস্ফীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমরা আশা করছি যে এই বাজেটে আমরা কিছু সঠিক পদক্ষেপ দেখতে পারবো। সেই সাথে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির বিষয়েও আমরা আলোচনা করছি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে আসলে এই সরকার কি করছে সেটাও আমরা আসলে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি দেখার। আর আরেকটি বিষয় যে আমাদের দীর্ঘদিন ধরে আমরা আমাদের যে রেমিটেন্সের উপরে আসলে নির্ভরশীলতা আমরা দেখছি, তো এটা নিয়ে একটা অস্থিরতা বা এটা নিয়ে আমাদের একটা চিন্তা ছিল যে আসলে রেমিটেন্স প্রবাহটা সঠিকভাবে হবে কিনা। তবে আমরা গত কিছুদিনের যেটা আমরা দেখছি যে না, রেমিটেন্স প্রবাহটা আসলে আমাদের অব্যাহত আছে, বিশেষ করে আমাদের হুন্ডি এবং আমাদের যেই অন্যান্য চ্যানেলগুলো দিয়ে যেখানে টাকা যে লেনদেন হতো সেটা অনেকাংশে কমে গেছে, যেটা আমি মনে করি যে একটা ভালো দিক। আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি যে স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে। তো এক্ষেত্রে আসলে আমরা এই বাজেট সময় আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি এটা দেখার যে সরকার আসলে কী ধরনের পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা কার্যকরী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের এই যে ফরেন রিজার্ভ, এটা যেন সঠিকভাবে আসলে পদক্ষেপগুলো থাকে এবং ফরেন রিজার্ভের কি অবস্থা হয়। আমাদের করের বিষয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করি। তো কর আসলে যেই ক্ষেত্রগুলোতে আসলে আমাদের করদাতা যারা আছে, নতুন কর দাতাদেরকে আসলে এই কর জালের আওতায় নিয়ে আসা, সেই সাথে আমরা তো সবসময় দেখি যে আমাদের টিন আছে অনেক মানুষের, কিন্তু তার অর্ধেকও কিন্তু আসলে আমাদের কর দান করছে না। এখন এই করের নতুন ক্ষেত্র যেমন তৈরি করতে হবে, সেক্ষেত্রে আসলে কিন্তু এই যারা কর যারা দিচ্ছে না তাদেরকে কিভাবে আসলে কর ব্যবস্থাপনায় আনা যায় সেটিও একটি বিষয়। তো এখন অনেকগুলো আসলে বিষয় নিয়ে সরকারের এখন কাজ করতে হবে এবং এই বাজেটটা আসলে সরকারের জন্য তো একটা চ্যালেঞ্জ। রুমানা হক, আপনি থাকুন আমাদের সাথে, আপনার কাছে ফিরবো। ঠিক একই প্রসঙ্গ নিয়ে আমি আসলে চলে যেতে চাই আমাদের আরেকজন অতিথি এনবিআরের সাবেক সদস্য আলী আহমদের কাছে। আলী আহমদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন রুমানা হকের সাথে যখন আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম, বাজেটের যে সম্ভাবনা বা যে প্রত্যাশার যে জায়গাগুলো সেটা নিয়ে বেশ কিছু দিক উঠেছে। তার মধ্যে কর এবং করের বিস্তার এবং রাজস্ব আহরণের যে প্রসঙ্গ, সেই বিষয়গুলো উঠেছে। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, কি মনে করেন আমাদের বর্তমানে করের যে পরিস্থিতি বা রাজস্ব আহরণের যে জায়গা, সেটা নিয়ে এই বাজেট থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি? ধন্যবাদ। কর সঠিক, শুধুই করের কথা তো বলা যাবে না, কারণ এটা বিচ্ছিন্ন কোনো ঘর নয়। একটা দেশের অর্থনীতি যেমনভাবে চলে, অর্থনীতি যদি সামনে এগোয় তাহলে করও বেশি আসে, যদি না এগোয়, যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে করও হবে না। সুতরাং যেটাকে বলা হয় শুধু একটা কঠোর ঘরের মধ্যে করের কথা আলোচনা করা যাবে না। আমরা যদি একটু রাজনীতিক দেখতে হবে, অর্থনীতির সার্বিক অবস্থা চিন্তা করতে হবে। আমরা যদি দেখি রাজনৈতিকভাবে এই সরকার একেবারে বাই ডেফিনিশন তার সংজ্ঞাই হচ্ছে মানে খণ্ডকালীন সরকার, অল্প কিছুদিনের জন্য তারা এসছেন। কবে যাবেন? এখন রাজনৈতিক যে আবহাওয়া, যেটা কথাবার্তা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। তার মানে এখন যে বাজেট ঘোষিত হচ্ছে এইটা মাত্র 6 মাস বয়স পাবে। এখন এই 6 মাসের মধ্যে অনেকগুলো কথা তাদের আশা করছেন। তার প্রথম হলো জিডিপি প্রবৃদ্ধি বলেছে 5.5%, আর বলেছেন এখন 10-11% চলছে আপনার মূল্যস্ফীতি, সেটাকে 6.5% নামিয়ে আনবেন। দুটোই কিন্তু ইচ্ছা। এখন এই 10% থেকে 6.5% নামিয়ে আনতে পারবেন কি না এবং জিডিপি 5.5% উঠবে কি না সেটা নির্ভর করে আসলে আপনার কী পরিমাণে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং কী পরিমাণে কর আহরণ হচ্ছে। ইনভেস্টমেন্টের অবস্থা এখন কিন্তু একেবারেই ভালো না। যত ব্যবসা বাণিজ্যের কাছে শুনি, ব্যাংকের কাছে শুনি, ইনভেস্টমেন্ট যেটা বলে বিনিয়োগ অত্যন্ত কম হচ্ছে। কর আহরণের এখন তো কোনো হিসাবই নাই আপাতত। সুতরাং আমি
এই অবস্থার মধ্যেও অর্থ উপদেষ্টা বা তার টিম তারা যে বাজেট দিয়েছেন এটা প্রশংসনীয়। তবে খেয়াল রাখতে হবে এর আগে এই যে একটা আন্দোলন হয়ে গেল বিরাট, সরকারের বিশাল পরিবর্তন হলো, তার আগে যে সরকার চলছিল তারা যেখানে বাজেট যে পরিমাণ দিয়েছে অবশ্য তাতে অনেক কিছু আনফুলফিল থেকেছে, প্রবৃদ্ধি ঠিকমতো হয়নি। এটা কিন্তু প্রায় তার 3-4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 4 ভাগের 1 ভাগ। সুতরাং এখানে আশাই তো কম করছে, এখানে ছোট করে ধরেছে। তো আমি আশা করি না যে এর মধ্যে 5.5% প্রবৃদ্ধি হবে, আবার তারই সাথে 6.5% নেমে আসবে, এটা মনে হয় না। কিন্তু এখন প্রথম দরকার, যেটা আমার অন্য আলোচক বললেন অধ্যাপক, ঠিকই করের জাল বাড়ানো দরকার, কিন্তু সরকার তো এখনও একেবারেই কোনো কাজকর্ম করছে না। সরকার সব ক্ষেত্রেই চুপচাপ বসে আছে। আমরা কেমনে হবে এটা? একটু আপনাকে থামিয়ে আমরা একটু রুমান হকের সাথে আরেকবার একটু ফিরে যেতে চাই, যেতাম। তার আগে আলী আহমদ আরও একটি প্রশ্ন আপনার কাছে করে যেতে চাই। অন্যান্য বছরে সবসময় আমরা বাজেট বাস্তবায়নের ঘাটতির কথা দেখেছি। অন্যান্য বছরের বাজেটকে যদি আমরা সংজ্ঞায়িত করে অনেক সময় ঘাটতি বাজেটই বলা হতো। এই বাজেটটাকে আপনি কীভাবে দেখছেন? অতীতের ভুল কি একবার কিছু সমাধান সম্ভব? বাজেটে কোনো অসুবিধা নেই। ঘাটতি যেটা থাকে সেটা হলো একটা বাজেট যতটুকু হওয়ার, নিজেদের আয় হওয়ার কথা তার চেয়ে আরও বেশি যদি আমরা প্রোগ্রাম, প্রজেক্ট ইত্যাদি নেই তাহলে খরচ বেশি হবে। তখন সেই ঘাটতিটা পূরণ করার জন্য হয় কর আহরণ বাড়াতে হবে, না হয় ঋণ। সেটা দেশীয় হতে পারে, বৈদেশিক হতে পারে। সরকার যদি সেটা করতে পারেন তাহলে ঘাটতি বাজেট কোনো খারাপ না, ঘাটতি বাজেট ভালোই যদি সেটা বাস্তবায়িত করা যায়। কিন্তু সরকারের এখন প্রশাসনিক অবস্থা যা দেশের মধ্যে, তাতে কর আদায় ওইরকম কাঙ্ক্ষিত পরিমাণে হবে কি না, সে আদায় করতে পারবেন কি না, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে এক বিশাল গণ্ডগোল চলে গেছে। সেটা যাও সরকার প্রতিশ্রুতি দিয়েছে জুলাইয়ের মধ্যে ওটা ঠিক করবে। আমার তো আশঙ্কা যে এই বাজেট হয়ে যাওয়ার পরে আবার ওইটা ধরতে হবে প্রথম, তারপরে আদায়, এরপরে থাকবে ডিসেম্বর পর্যন্ত যদি এখনকার রাজনৈতিক কথাবার্তা ঠিক থাকে। তো সুতরাং এটা পারা যাবে কিনা এ নিয়েও আমার মনে কিন্তু সন্দেহ আছে। সন্দেহ না থাকলে আমি খুশি হতাম। রাজস্ব আহরণের আগেও নানা ধরনের প্রত্যাশা কিন্তু আমরা শুনেছিলাম। আমাদের এনবিআরের বর্তমানে যে অবস্থা, এবং আমরা নানা সময় শুনি তাদের মধ্যে লোকবলের বা শক্তির যে সক্ষমতার যে কমতি এখন যে তারা উল্লেখ করে থাকে, তো সেই ক্ষেত্রে রাজস্ব আহরণ আমরা যত ভাবি আসলে কি করা কি সহজ হবে অদূর ভবিষ্যতে বা সাময়িক সময়? আমাদের আসলে কত বছর, 50 বছর হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, এখনও আমরা বৈদেশিক সাহায্যের উপরে ভীষণ রকম নির্ভরশীল। কাগজে পত্রে আগে যাই দেখানো থাক সেটা বাস্তব ছিল না, সেটা এখন আমরা সবাই জানি। তো আমরাও জানতাম তখনও, কিন্তু কথা তো বলা যায়নি। সেটা যাই হোক, এখন এই যে বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা, জাপান অবশ্য আজকের কাগজে একটা খবর দেওয়া হয়েছে, জানি না খবর তো অনেক রকম অনেকে দেয়, কিন্তু এটা হয়তো হয়েছে, জাপান আমাদের হয়তো সাহায্য করতে পারে। কিন্তু অন্যান্য বৈদেশিক দাতা, আন্তর্জাতিক সংস্থা, এদের কাছ থেকে কীরকম টাকা পাওয়া যাবে এবং আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটাকে বলে, বিনিয়োগের আবহাওয়া কেমন থাকবে, বিনিয়োগ করা যাবে কি না, রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি থাকবে কি না, এই অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। যদি করা যায় এবং আমরা প্রার্থনা করি তাই করা যাক, কিছুটা ইতিবাচক অবস্থান করতে পারছি। আমাদের দুজন অতিথি যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন এনবিআরের সাবেক সদস্য আলী আহমদ এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক রুমানা হক। প্রথমেই আলোচনায় যাচ্ছি আলী আহমদের কাছে। আলী আহমেদ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি অর্থযোগের এই পর্যায়ের আলোচনায়। এই পর্যায়ে যেটি আমি জানতে চাই সেটি হচ্ছে, আমরা মূল্যস্ফীতির বর্তমানে যে পরিস্থিতি দেখছি, গত কয়েক বছরের মূল্যস্ফীতির হিসাবটা যদি আমরা তুলে ধরি, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন সাময়িক সময়ের সাথে বাজেটের তুলনাটা করলে আমরা মূল্যস্ফীতিকে আমরা কোথায় দেখতে পারি? মূল্যস্ফীতির সার্বিক পরিস্থিতিটা নিয়ে যদি একটু বলেন, সেখানে আসলে আমরা বাজেট নিয়ে কি প্রত্যাশা করতে পারি? আবার বলতে হবে, শুনতে পাইনি। জি স্যার, যেটি হচ্ছে আমরা মূল্যস্ফীতি গত 5 বছরের যে পরিস্থিতি দেখেছি, সেই তুলনায় যদি আমরা আগামী সময়ে যে অবস্থাটা দেখছি, কি মনে করেন আসলে বাজেটে আমরা স্যার মূল্যস্ফীতি নিয়ে কী পাবো? মূল্যস্ফীতির যেটা করা হচ্ছে যে টাকার সরবরাহ বেশি হলেই, মানে পণ্যের তুলনায়, তা ওইটা মূল্য, তখন জিনিসের দাম বাড়ে। এর একটা খুব প্রচলিত নিয়ম হলো ওই টাকাটা বাজার থেকে উঠিয়ে নেওয়া। সেটা করার জন্য যেটাকে ব্যাংক রেট বলে, অর্থাৎ স্টেট ব্যাংক যে রেটে অন্য ব্যাংকগুলোকে ঋণ দিবে সেটা বাড়িয়েছে, যার ফলে এখন
যারা ব্যাংকের গ্রাহক তারা অনেক বেশি হারে এখন ব্যাংকে জমা রাখতে পারছে। এটা হচ্ছে টাকাটা বাজার থেকে তুলে নেওয়া, অর্থাৎ মানি ইন সার্কুলেশন, যে টাকা চলছে দেশের মধ্যে সেটা কমানোর চেষ্টা, যেটা সরকার অথবা অর্থ উপদেষ্টা করেছেন সম্মিলিতভাবে, এটাই যথাযথ পদক্ষেপ, সেটা ঠিক আছে। কিন্তু এটা কতখানি করতে পারবেন এবং এর ফলে গিয়ে যেটা হবে যে এই যে টাকা ব্যাংকে নেবে, ব্যাংক তার বসিয়ে রাখবে না, ওটা আবার ওরও চেয়ে উচ্চতর হারে যারা বিনিয়োগ করতে চাইবেন তাদের কাছে এই টাকা ঋণ দিবেন। এবং আমরা অতীতের যে ইতিহাস আমাদের দেশে আছে ব্যাংক ঋণের, সেটা হচ্ছে এই উচ্চ হারে নিয়ে এই টাকা কতগুলো ক্লাসিফাইড লোন হয় আর কতগুলো আবার আদায়যোগ্য হয়, সেটা ভবিষ্যতের জন্য দেশের আরও এটা একটা অসুবিধার তৈরি করে যায় কিনা না বুঝে ভালো করতে গিয়ে, সেইটা একটা আশঙ্কা কিন্তু থাকা খুবই স্বাভাবিক। সুতরাং এ ব্যাপারেও সাবধান হতে হবে সরকারকে। আলী আহমদ, আপনি আমাদের সাথে থাকুন, আপনার কাছে আমরা আরও ফিরবো। আমরা আমাদের আরেকজন অতিথির সাথে একটু আলোচনা করে আসতে চাই। আমরা চলে যাচ্ছি রুমানা হকের কাছে। রুমানা হক, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটি লম্বা সময় আমরা অতীতের বাজেটকে যদি আমরা তুলনা করি, সেখানে ঘাটতির একটি অবস্থান আমরা দেখতে পেয়েছিলাম। আমরা যদি অতীতের কথার সাথে যদি তুলনা করি, তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বর্তমান যে বরাদ্দের অবস্থা বা এখনকার সময় পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি, আপনি কি মনে করেন শিক্ষা বা স্বাস্থ্য খাতের যে বরাদ্দ বাস্তবায়ন বা বরাদ্দের এখনকার পরিস্থিতি, সেটা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? ধন্যবাদ। আমরা বিগত 10 বছর ধরে দেখছি যে স্বাস্থ্য খাতে আমাদের যে ন্যাশনাল বাজেটের 5% মতো বরাদ্দ থাকে। এটা অবশ্যই প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। তবে এটাও সত্যি যে যেই পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া হয় সেটারও আসলে কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হয় না। তো আমি মনে করি যে এবার যেই বাজেটই পাওয়া যায় সেটা যেন সঠিকভাবে ব্যবহারের জন্য একটা সচেতনতা থাকে, এবং সেই সাথে আমরা এটাও বলি যে আমাদের বাজেটটা যে বরাদ্দকৃত বাজেটটা আসলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় যেন বিনিয়োগ বাড়ানো হয়, সেই বিষয়টাতে আমরা কিন্তু বারবারই জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় যে আমরা শুনেছি যে ওষুধের দাম কমানোর জন্য এবার কিছু কর রেয়াতের প্রস্তাবনা করা হয়েছে। তো সেটি যদি সত্যি হয় তাহলে আমি অবশ্যই মনে করি যে এটিকে সাধুবাদ জানাচ্ছি, কারণ আমরা জানি যে আমাদের জনগণের যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার, নিজের পয়সা দিয়ে তারা যে চিকিৎসা সেবাটা নেন, তার একটা বড় অংশ কিন্তু ওষুধ কিনতে চলে যায়। এবং বিশেষ করে অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এমনকি ক্যান্সারের মতো জটিল রোগগুলোর চিকিৎসা করতে কিন্তু জনগণ সর্বশান্ত হয়। তো এক্ষেত্রে যদি এই ধরনের রোগের চিকিৎসা ব্যয় কমানোর জন্য ওষুধের দামটা কমানোর ক্ষেত্রে কর রেয়াত দেওয়া হয়, তাহলে আমি মনে করি একটি ভালো উদ্যোগ। সেই সাথে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক টেস্টের জন্য যে মেডিকেল যন্ত্রপাতিগুলো, এগুলোতেও যদি আসলে আমদানির ক্ষেত্রে কিছুটা কর সহায়তা এখানে পাওয়া যায়, কর রেয়াত দেওয়া হয়, তাহলে আমি মনে করবো তাহলে সেটা জনগণের আসলে স্বাস্থ্য সেবার যে ব্যয় সেটার চাপটা কমানোর জন্য চমৎকারভাবে আপনি বলেছেন। ধন্যবাদ রুমানা হক সময়টুকু আজ আমাকে দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন অতিথি আলী আহমদকে আজ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।